সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আরকে ইংলিশ কেয়ার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 4 পিপল হু মেক আ ডিফারেন্স এখান থেকে লিসন 3। অলরেডি একটি ভিডিওতে আমি এখান থেকে লিসন 2 আলোচনা করেছিলাম। লিসন 1 এ কিন্তু আসলে আলোচনা করার মতো কিছু ছিল না, তাই আমি এখান থেকে সরাসরি লিসন 2 আলোচনা করেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি লিসন 3 আ নিউ জেনারেশন। এটি অনেক বড় একটি লিসন। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ লিসনটি আলোচনা করব, তাই ভিডিওটি একটু বড় হতে পারে, আশা করি না টেনে দেখলে উপকৃত হবে। তো প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে প্রথমেই অনেক বড় একটি প্যাসেজ রয়েছে। এরপরে এখান থেকে নির্দিষ্ট কিছু অ্যাক্টিভিটি রয়েছে, যেমন এখানে 4টি প্রশ্ন রয়েছে, তারপরে এখানে একটি ম্যাচিং রয়েছে এবং এখানে সি নাম্বারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। তো এই সকল অ্যাক্টিভিটি আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ করতে চলেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, বুঝতেই পারছো যে ভিডিওটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো দেখো, এই লিসনটি শুরু করার পূর্বে এখান থেকে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেব, যাতে করে তোমরা প্যাসেজটি বুঝতে পারো সহজেই। তো দেখো, আমাদের ওয়ার্ড মিনিং প্রথমে রয়েছে জেনারেশন মানে প্রজন্ম, রেভলিউশন বিপ্লব, কনসাসনেস সচেতনতা, অটোক্রেসি স্বৈরতন্ত্র, ডেমোক্রেসি গণতন্ত্র। এবার দেখো স্ট্রাগল সংগ্রাম, প্রোটেস্ট প্রতিবাদ, সাপ্রেশন দমন, আপরাইজিং গণ অভ্যুত্থান, পলিটিক্যাল রিটোরিক রাজনৈতিক বাগাড়ম্বর, লিগেসি উত্তরাধিকার, গভর্নেন্স শাসন ব্যবস্থা, হাইপার কানেক্টেড অতি সংযুক্ত। এরপরে রয়েছে ম্যানিপুলেটিভ চতুরতার সাথে প্রভাবিত করা, এস্টাবলিশমেন্ট প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা, অ্যাডাপ্টেশন পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া, অপ্রেশন শোষণ। এরপরে রয়েছে দেখো অথরিটারিয়ান স্বৈরাচারী, সোসাইটাল নর্মস সামাজিক রীতিনীতি, হিস্টোরিক্যাল কনটেক্সট ঐতিহাসিক প্রেক্ষাপট, ট্রান্সফরমেশন রূপান্তর। এরপরে রয়েছে দেখো প্যারাডক্স বৈপরীত্য, আইডেন্টিটি পরিচিতি, মোবিলাইজেশন সংগঠিত আন্দোলন, ফ্রেমওয়ার্ক কাঠামো, ডিজিটাল এজ মানে ডিজিটাল যুগ। এরপরে রয়েছে দেখো ইনফ্লুয়েন্স প্রভাব, ফ্রাস্ট্রেশন হতাশা, রেসিলেন্স স্থিতিস্থাপকতা, কল ফর অ্যাডাপ্টেশন পরিবর্তনের দাবি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে তোমরা গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো দেখে নিলে। এখন আমরা এই প্যাসেজটিকে বাংলা অর্থ সহ পড়ব। দেখো এখানে রয়েছে জেনজি অ্যান্ড রেভলিউশন অর্থাৎ জেনজি এবং বিপ্লব। লিসেন টু দ্য সং কথা ক বাই সেজান অন ইন্টারনেট। ইন্টারনেটে সেজান কর্তৃক রচিত কথা ক গানটি শোনো। এরপরে আমাদের প্যাসেজ শুরু হয়েছে হ্যাভ ইউ হার্ড দ্য সং কথা ক বাই সেজান। তুমি কি সেজানের রচিত কথা ক গানটি শুনেছ? While singers from earlier generations were often too afraid to use music as a form of protest, যখন পূর্ববর্তী প্রজন্মের গায়কেরা সঙ্গীতকে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করতে ভয় পেত, আর্টিস্ট লাইক সেজান অ্যান্ড হান্নান হ্যাভ courageously spoken out, তখন সেজান এবং হান্নানের মতো শিল্পীরা সাহসের সাথে কথা বলেছে। Their rap songs become anthems of the July uprising in 2024, তাদের র্যাপ গানগুলো 2024 সালের জুলাই অভ্যুত্থানে সঙ্গীতে পরিণত হয়েছিল। দ্য নিউ জেনারেশন ইজ নো লঙ্গার অ্যাফ্রেড, নতুন প্রজন্ম ভীত নয়। দে আর ব্রেভ অ্যান্ড ডিফারেন্ট, তারা সাহসী এবং অন্যদের থেকে আলাদা। বাট হাউ ডু উই মেক সেন্স অফ দ্য ডিফারেন্স, কিন্তু আমরা এই পার্থক্য কিভাবে বুঝতে পারি? What defines different generations, বিভিন্ন প্রজন্মকে কি সংজ্ঞায়িত করে? And what are the connections that link them across time, এবং কোন জিনিস তাদেরকে সময়ের সাথে সংযুক্ত করে? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে প্রথম স্টেপটি পড়লাম, এর পরের স্টেপটি দেখো although generational levels are rooted in western ideas, যদিও প্রজন্মগত এই আখ্যাটি পশ্চিমা সংস্কৃতির সাথে সংযুক্ত, and may not universally apply, এবং এটা সার্বজনীনভাবে কার্যকর নাও হতে পারে, they can sometimes offer a useful framework
for understanding changing social dynamics, কিন্তু মাঝে মাঝে তারা পরিবর্তিত গতিশীল সামাজিকতা বুঝতে গুরুত্বপূর্ণ কাঠামো প্রদান করে। The idea of naming generations started in the early 20th century with the lost generation, অর্থাৎ প্রজন্মের নামকরণ করার এই ধারণাটি শুরু হয়েছিল বিংশ শতাব্দীর গোড়ার দিকে লস্ট জেনারেশনের মাধ্যমে। This referred to those who suffered the aftermath of World War I and the Great Depression. এটা তাদেরকেই নির্দেশ করে যারা প্রথম বিশ্বযুদ্ধের পরে মহামন্দার পরিণতি ভোগ করেছিল। অর্থাৎ এটা দিয়ে কিন্তু মূলত এই যে জেনারেশনের নামকরণ করা শুরু হয়েছিল বিংশ শতাব্দীর শুরুর দিকে। এরপরে দেখো, the naming practice continued with Generation X and then Millennials, eventually reaching Generation Z. অর্থাৎ এই যে নামকরণ, জেনারেশনের নামকরণ কথা, এটা শুরু হয়েছিল এক্স দিয়ে এবং তারপরে এসেছে মিলেনিয়ালস এবং অবশেষে জেনারেশন জেটে এসে পৌঁছেছে। জেনারেশন জেট ইজ আ গ্রুপ দ্যাট গ্রো আপ এন্টারলি ইন দ্য ডিজিটাল এজ, দ্য ফার্স্ট টু জুম ইনটু দ্য ইন্টারনেট। অর্থাৎ জেনারেশন জেট এমন একটি দল যারা সম্পূর্ণ একটা ডিজিটাল যুগে বেড়ে উঠেছে এবং দ্য ফার্স্ট জুম ইনটু দ্য ইন্টারনেট, এবং প্রথম ইন্টারনেটে প্রবেশ করেছে। এরপর দেখো, গ্রোয়িং আপ উইথ সোশ্যাল মিডিয়া, আ মোবাইল ইন্টারনেট অ্যান্ড আ লট অফ ইনফরমেশন, জেন জি অর জেন জেড এক্সপিরিয়েন্সেস আ প্যারাডক্স। অর্থাৎ সামাজিক মাধ্যম, মোবাইল ইন্টারনেট এবং প্রচুর পরিমাণে তথ্যের মধ্যে বেড়ে ওঠা জেন জেড একটা দ্বৈত সমস্যা বা একটা দ্বন্দ্বের মুখোমুখি হয়। সেটা কি? হাইপার কানেক্টেড ইয়েট অফেন আইসোলেটেড, অতি সংযুক্ত কিন্তু তারপরও প্রায় নিঃসঙ্গ। ডিজিটালি অ্যাডেপ্ট বাট ফ্রিকোয়েন্টলি অ্যাংশাস, তারা প্রযুক্তিগতভাবে খুব দক্ষ কিন্তু তারপর উদ্বিগ্ন। ফ্রি ইয়েট পারসিস্টেন্টলি এস্ট্রেট, মুক্ত কিন্তু যদিও তারা অবিরত চাপে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এইগুলো কিন্তু আসলে জেন জিটের একটা বৈশিষ্ট্য কিন্তু এখানে বলা হয়েছে, অর্থাৎ তারা কিন্তু হাইপার কানেক্টেড আমরা যদি বাংলা করি তাহলে কিন্তু দাঁড়ায় অতি সংযুক্ত। এটা কেন বলা হয়েছে? কারণ হচ্ছে দেখো, আজকালকার যুগে কিন্তু আমরা অতি সংযুক্ত, অর্থাৎ ইন্টারনেটের ব্যবহারের কারণে আমি একটা রুমের মধ্যে থেকেও কিন্তু সারা বিশ্বের সাথে কানেক্টেড থাকতে পারি। আর এই জন্যই বলা হয়েছে হাইপার কানেক্টেড ইয়েট অফেন আইসোলেশন। কিন্তু এই সকল সুযোগ সুবিধা থাকার পরেও আমরা কিন্তু অনেক সময় নিঃসঙ্গতায় ভুগি। তো এই কারণেই বলা হয়েছে হাইপার কানেক্টেড ইয়েট অফেন আইসোলেটেড। এরপরে দেখো, দে হ্যাভ অলসো উইটনেস ট্রান্সফরমেটিভ গ্লোবাল ইভেন্টস, তারা একটা পরিবর্তিত বিশ্ব দেখেছে। ক্লাইমেট ক্রাইসিস, জলবায়ু সমস্যা। পলিটিক্যাল টার্মোয়েলস লাইক দ্য ইউক্রেন রাশিয়া যুদ্ধের মতো রাজনৈতিক সংঘাত। অ্যান্ড দ্য জেনোসাইড ইন প্যালেস্টাইন দ্যাট শেপস দ্য ওয়ার্ল্ড দে আর সাপোজ টু ইনহেরিট, এবং প্যালেস্টাইনের বা ফিলিস্তিনের যে গণহত্যা সেগুলোও কিন্তু তারা প্রত্যক্ষ করেছে, এবং এর ফলে কি হয়েছে? দ্যাট শেপস দ্য ওয়ার্ল্ড দে আর সাপোজ টু ইনহেরিট, এবং যা তাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া পৃথিবীকে নতুন করে গঠন করেছে। এরপরে দেখো, ইন বাংলাদেশ দ্য স্ট্রাগল ফর প্রোগ্রেস হ্যাজ লং বিন আ পার্ট অফ ইচ জেনারেশন, অর্থাৎ বাংলাদেশে অগ্রগতির জন্য সংগ্রাম বহুদিন ধরে অনেক জেনারেশনের প্রতিটি প্রজন্মের একটি অংশ ছিল। এই কথাটা কেন বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, যখনই এই বিশ্বে কোনো অনাচার সৃষ্টি হয়েছে তখনই কিন্তু এক একটা প্রজন্ম কিন্তু গর্জে উঠেছিল। যেমন 1971 সালে আমাদের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধ কেন সম্ভব হয়েছিল বলো? ওই সময়ের যে প্রজন্ম ছিল ছাত্র জনতা, সেই প্রজন্ম কিন্তু তখন গড়ে উঠেছিল। তাই কিন্তু আমরা পাকিস্তানি শোষণের বিরুদ্ধে কিন্তু স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম। ঠিক একইভাবে দেখো 2024 সালে এই প্রজন্ম গড়ে উঠেছিল বলেই গর্জে উঠেছিল বলেই কিন্তু আমরা একটি পরিবর্তন দেখলাম। অর্থাৎ দীর্ঘদিনের যে কুক্ষিগত শাসন, সেই শাসন থেকে কিন্তু একটি গোষ্ঠী উচ্ছেদ হয়েছে এবং পরবর্তীতে নতুন
সরকার কিন্তু আমাদের এখানে ক্ষমতা গ্রহণ করেছে। তো এটাই আসলে এখানে বলেছে যে অগ্রগতির জন্য যে সংগ্রাম, সেই সংগ্রাম কিন্তু বহুদিন ধরে প্রত্যেকটা প্রজন্মের একটা অংশ ছিল, অর্থাৎ নির্দিষ্ট একটা প্রজন্ম গর্জে উঠেছিল বলেই কিন্তু ওই প্রজন্মটা তখন পরিবর্তন দেখেছিল। তো এরপর দেখো, ইফ দ্য ফ্রিডম ফাইটার্স অফ 1971 largely part of the baby boomer জেনারেশন হেল্পড লিবারেট দ্য কান্ট্রি, অর্থাৎ 1971 সালে মুক্তিযোদ্ধারা যারা অধিকাংশই ছিল বেবি বুমার প্রজন্মের অংশ, হেল্পড লিবারেট দ্য কান্ট্রি, তারা কিন্তু দেশকে মুক্ত করতে, স্বাধীন করতে সাহায্য করেছিল। দ্য স্ট্রাগল লেইড দ্য গ্রাউন্ড ওয়ার্ক ফর দ্য 1980s ফাইট ফর ডেমোক্রেসি অ্যাগেনস্ট অটোক্রেসি, অর্থাৎ তাদের যে সংগ্রাম 80-র দশকে, তাদের এই যে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম কিন্তু গণতন্ত্রের জন্য একটা গ্রাউন্ড ওয়ার্ক হিসেবে কাজ করেছে। অর্থাৎ 80-র দশকে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তাদের সংগ্রাম, অর্থাৎ 80-র দশকে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তাদের সংগ্রাম কিন্তু গণতন্ত্রের জন্য লড়াইয়ের একটি ভিত্তি তৈরি করেছিল। এরপর দেখো, টুডেস ইয়ং জেনারেশন বর্ন অ্যারাউন্ড 2000, মানে বর্তমান যে প্রজন্ম রয়েছে যারা 2000 সালের কাছাকাছি সময় জন্মগ্রহণ করেছে, ক্যারিজ দিস লিগেসি ফরওয়ার্ড, তারা এই ঐতিহ্যকে সামনে নিয়ে যাচ্ছে। দ্য 2018 road safety protest and the brutal crackdown that followed marked a significant shifts in Gen Z's consciousness, অর্থাৎ 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলন এবং তার পরবর্তীতে তাদের উপরে যে দমন পীড়ন চালানো হয়েছিল, যা জেন জেটের অনুভূতিতে একটি বিশাল পরিবর্তন এনেছে, শার্পেনিং দেয়ার পলিটিক্যাল অ্যাওয়ারনেস, এবং এর ফলে তাদের রাজনৈতিক সচেতনতা তীক্ষ্ণ হয়েছে, অ্যান্ড রিপশেপিং দ্য রোল অফ মিডিয়া ইন দেয়ার ওয়ার্ল্ড, এবং তাদের জগতে মিডিয়ার যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু আবার পুনর্গঠিত হয়েছে। তো সেক্ষেত্রে এখানে রিশেপিং মানে কিন্তু পুনর্গঠন করা। কনসিকুয়েন্টলি দ্য 2024 আপরাইজিং ওয়াজ লিড বাই জেনারেশন, এবং এর ফলে এই জেনারেশনের নেতৃত্বেই কিন্তু 2024 গণ অভ্যুত্থান হয়েছিল। হু রিয়েলাইজড, যারা উপলব্ধি করতে পেরেছিল দ্য ইনএফেক্টিভনেস অফ পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট, রাজনৈতিক সংগঠনগুলোর অকার্যকারিতা, এটা কিন্তু তারা আসলে বুঝতে পেরেছিল। অ্যান্ড গ্রু ইনক্রিজিংলি ফ্রাস্ট্রেটেড উইথ দ্য স্ট্যাটাস কিউ, এবং বিরাজমান সামাজিক অবস্থার ব্যাপারে ক্রমবর্ধমানভাবে হতাশ হতে থাকে। এরপরে দেখো, The July uprising of 2024 signals an urgent call for adaptation. 2024 গণ অভ্যুত্থান একটা জরুরি অভিযোজনের আহ্বান করে। সেক্ষেত্রে এখানে অ্যাডাপ্টেশন বা অভিযোজন মানে হচ্ছে পরিবর্তিত পরিস্থিতি বা পরিবেশের সাথে খাপ খাওয়ানোর যে ক্ষমতা, সেটাকেই বলা হয় অভিযোজন, আর তার ইংরেজি হচ্ছে কিন্তু অ্যাডাপ্টেশন। এরপর দেখো, আউটডেটেড মেথডস ক্যান নো লঙ্গার মিট দ্য চ্যালেঞ্জেস অফ টুডেস ওয়ার্ল্ড, অর্থাৎ পুরনো পদ্ধতিগুলো বর্তমান বিশ্বের যে চ্যালেঞ্জ রয়েছে সেটা কিন্তু আর মোকাবেলা করতে পারছে না। টু ট্রুলি সাপোর্ট জেনজিস অ্যাম্বিশনস, সত্যিকার অর্থে জেনজির আকাঙ্ক্ষাকে যদি সমর্থন করতে চাই, উই নিড কারেক্ট স্টেপস, তাহলে আমাদের সঠিক পদক্ষেপ নিতে হবে। অ্যাজ পলিটিক্যাল রিটোরিক হ্যাজ ফেইলড দেম, যেহেতু রাজনৈতিক বাগাড়ম্বর তাদেরকে ব্যর্থ করেছে। এরপর দেখো, অনলি উইথ দিস কমিটমেন্ট, শুধুমাত্র এই প্রতিজ্ঞার মাধ্যমেই বা অঙ্গীকারের মাধ্যমেই ক্যান দ্য ভিশন অ্যান্ড এনার্জি অফ দিস জেনারেশন বি গিভেন দ্য সাপোর্ট দে ডিজার্ভ, শুধুমাত্র এই অঙ্গীকার নিয়ে এই প্রজন্মের দর্শন ও উদ্যম যে সহযোগিতা দাবি করে তা প্রদান করা যেতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, টেক্সটটিকে আমরা পড়লাম, যদিও একটু বড় ছিল, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে দেখো, এখান থেকে যে বাকি যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো আমরা সম্পন্ন করব। তো এখানে প্রথমে আমরা 4টি প্রশ্ন দেখতে পাচ্ছি। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ, অর্থাৎ তুমি এই যে প্যাসেজটি পড়েছো এর উপরে ভিত্তি করে কিন্তু এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে হবে। এখানে বলেছে দেখো, হোয়াট ডাজ জেনারেশন নেমিং রেফার টু, অর্থাৎ প্রজন্মের নামকরণ বলতে কি বোঝায়। হোয়াই ডু পিপল নেম ডিফারেন্ট জেনারেশনস, মানুষ কেন বিভিন্ন প্রজন্মের নাম দিয়েছে। এবার 2 নম্বর দেখো, ডেসক্রাইব ওয়ান ইউনিক ক্যারেক্টারিস্টিক্স অর চ্যালেঞ্জ অফ দ্য কারেন্ট জেনারেশন, বর্তমান জেনারেশনের একটি অনন্য বৈশিষ্ট্য বা চ্যালেঞ্জ বর্ণনা করো। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য লিগেসি অফ জেনারেশনাল স্ট্রাগলস ইন বাংলাদেশ, বাংলাদেশে প্রজন্মগত সংগ্রামের ঐতিহ্য সম্পর্কে তুমি কি জানো।
ডিসক্রাইব ইন ব্রিফ, সংক্ষেপে বর্ণনা করো। হোয়াই ইজ গুড গভর্নেন্স ইম্পর্ট্যান্ট ফর মিটিং দ্য নিডস অফ নিউ জেনারেশন, নতুন প্রজন্মের চাহিদা পূরণের জন্য সুশাসন কেন গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে এই 4টি প্রশ্ন এখানে করেছে, তো 4টি প্রশ্নের আনসার আমরা একটু দেখে নেই। তো দেখো আমাদের প্রথম প্রশ্ন ছিল হোয়াট ডাজ জেনারেশন নেমিং রেফার টু, হোয়াই ডু পিপল নেম ডিফারেন্ট জেনারেশনস। আমাদের আনসার হচ্ছে দেখো naming refers to the practice of categorizing people born in a specific time period under a common label, such as baby boomers, Generation X, millennials, and Generation Z. This helps in understanding the shared experiences, values, and challenges faced by each generation. প্রজন্মের নামকরণ বলতে নির্দিষ্ট সময়কালে জন্ম নেওয়া ব্যক্তিদের একটি সাধারণ নামে শ্রেণীবদ্ধ করাকে বোঝায়, যেমন বেবি বুমার, জেনারেশন এক্স, মিলেনিয়ালস এবং জেনারেশন জেড। এটি প্রতিটি প্রজন্মের অভিজ্ঞতা, মূল্যবোধ ও চ্যালেঞ্জ বোঝার ক্ষেত্রে সহায়ক। প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকটি প্রশ্নের নিচে আমি বাংলা সংযোজন করেছি তোমাদের বোঝার সুবিধার্থে। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন ছিল আমাদের ডেসক্রাইব ওয়ান ইউনিক ক্যারেক্টারিস্টিক অর চ্যালেঞ্জেস অফ দ্য কারেন্ট জেনারেশন, বর্তমান প্রজন্মের একটি অনন্য বৈশিষ্ট্য বা চ্যালেঞ্জ বর্ণনা করো। এখান থেকে আমাদের অ্যান্সারটা দেখো, ওয়ান ইউনিক ক্যারেক্টারিস্টিক্স অফ জেনারেশন জেড ইজ দ্য ডিপ কানেকশন উইথ টেকনোলজি অ্যান্ড দ্য ডিজিটাল ওয়ার্ল্ড। They are the first generation to grow up entirely with the internet, social media, and smartphones. However, a major challenge they face is the impact of excessive screen time on mental health, leading to anxiety and digital fatigue. জেনারেশন জেডের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো প্রযুক্তি এবং ডিজিটাল জগতের সাথে তাদের গভীর সংযোগ। তারা প্রথম প্রজন্ম যারা পুরোপুরি ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্মার্টফোনের সঙ্গে বেড়ে উঠেছে। তবে তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলো অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব, যা উদ্বেগ ও ডিজিটাল ক্লান্তির কারণ হতে পারে। এরপর দেখো আমাদের 3 নম্বর প্রশ্ন ছিল হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য লিগেসি অফ জেনারেশনাল স্ট্রাগলস ইন বাংলাদেশ, ডেসক্রাইব ইন ব্রিফ। বাংলাদেশের প্রজন্মের সংগ্রামের ঐতিহ্য সম্পর্কে তুমি কি জানো, সংক্ষেপে বর্ণনা করো। এখানে দেখো ইন বাংলাদেশ এভরি জেনারেশন হ্যাজ প্লেড আ রোল ইন শেপিং দ্য নেশনস হিস্টোরি। দ্য ফ্রিডম ফাইটার্স অফ 1971 fought for independence. The youth of the 1980s fought for democracy, and Gen Z or Gen Z has been active in movements like the 2018 road safety protest and the 2024 uprising. These struggles highlight the continued fight for justice and changes. বাংলাদেশে প্রতিটি প্রজন্ম দেশের ইতিহাস গঠনে ভূমিকা রেখেছে। 1971 সালে মুক্তিযোদ্ধারা স্বাধীনতার জন্য লড়াই করেছে। 1980-র দশকের তরুণেরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে এবং জেনারেশন জেড 2018 সালের সড়ক নিরাপত্তা আন্দোলন এবং 2024 সালের বিদ্রোহে সক্রিয় ছিল। এই সংগ্রামগুলো ন্যায় বিচার ও পরিবর্তনের জন্য চলমান লড়াইকে তুলে ধরে। এরপরে দেখো আমাদের সর্বশেষ যে প্রশ্ন 4 নাম্বার, Why is good governance important for meeting the needs of new generation? নতুন প্রজন্মের চাহিদা পূরণের জন্য ভালো শাসন ব্যবস্থা কেন গুরুত্বপূর্ণ? আমাদের আনসারটা হচ্ছে দেখো গুড গভর্নেন্স এনশিওরস ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি and effective policies that address the concerns of the younger generation. Without proper governance, issues like unemployment, climate change, and education inequality remain unresolved, leading to frustration among youth. ভালো শাসন ব্যবস্থা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকর নীতিগুলো নিশ্চিত করে যা তরুণ প্রজন্মের উদ্বেগগুলোর সমাধান করে। যথাযথ শাসন ব্যবস্থা না থাকলে বেকারত্ব, জলবায়ু পরিবর্তন এবং শিক্ষাগত বৈষম্যের মতো সমস্যা সমাধান হয় না, যা তরুণদের হতাশার কারণ হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নের আনসারগুলো আমরা দেখে নিলাম। এরপরে আমাদের যে পরবর্তী প্রশ্ন রয়েছে সেটা আমরা একটু দেখে নেই। এরপর দেখো আমাদের বি নাম্বারে রয়েছে ভোকাবুলারি টেস্ট, ম্যাচ দ্য ওয়ার্ড উইথ দ্য কারেক্ট ডেফিনেশন। অর্থাৎ এই ওয়ার্ডগুলোর সাথে এপাশ থেকে একটা সংজ্ঞা দিতে হবে যেটা
এটার সাথে যায় আর কি, অর্থাৎ সঠিক সংজ্ঞাটি বাছাই করতে হবে, এখানে এলোমেলোভাবে দেয়া আছে। এরপরে দেখো এখানে সি নাম্বার রয়েছে ফিল ইন দা গ্যাপস, অর্থাৎ এই যে ব্র্যাকেটে কিছু শব্দ দেওয়া রয়েছে দেখো, লস্ট জেনারেশন, তারপর হচ্ছে জেনজি, পলিটিক্যাল, ডিজিটাল, কানেক্টেড, এই শব্দগুলো দিয়ে কিন্তু এই ফিল ইন দা ব্ল্যাঙ্কস গুলোকে পূরণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা বি এবং সি এর আনসারটা আমরা একটু দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা বি এর আমাদের আনসার হচ্ছে দেখো রিটোরিক, the use of language to pursue or influence often in a manipulative way। প্রিয় শিক্ষার্থীরা এখানেও কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু বাংলাটা সংযোজন করেছি। দেখো রিটোরিক মানে হচ্ছে বাগ্মিতা, আর এর সাথে কি যাবে, ভাষার মাধ্যমে কাউকে প্রভাবিত বা রাজি করানোর কৌশল, যা অনেক সময় প্রতারণামূলক হতে পারে। এরপর দেখো 2 নম্বর হচ্ছে অটোক্রেসি। অটোক্রেসি আ সিস্টেম অফ গভর্নমেন্ট হোয়ার পাওয়ার ইজ হেল্ড বাই ওয়ান পারসন উইথ অ্যাবসোলিউট অথরিটি। অটোক্রেসির বাংলা হচ্ছে স্বৈরতন্ত্র, আর এর সাথে আমাদের যাবে একক ব্যক্তি বা গোষ্ঠীর হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত থাকা শাসন ব্যবস্থা, সেটাই হচ্ছে মূলত অটোক্রেসি। এরপর রয়েছে দেখো কনসাসনেস, অ্যাওয়ারনেস অর আন্ডারস্ট্যান্ডিং অফ সামথিং স্পেশালি দ্য স্টেট অফ ওয়ানস মাইন্ড। সচেতনতা, কোনো বিষয়ে সচেতনতা বা বোঝার ক্ষমতা, বিশেষ করে মানসিক অবস্থা সম্পর্কিত। এরপর দেখো প্যারাডক্স, 4 নম্বরে রয়েছে প্যারাডক্স, a paradoxical situation where two opposite conditions exist simultaneously। বৈপরীত্য, যেখানে দুটি বিপরীত পরিস্থিতি একসাথে বিদ্যমান থাকে এমন একটি অবস্থা, সেটাকে বলা হয় প্যারাডক্স। এরপর দেখো 5 নম্বরে রয়েছে ফ্রাস্ট্রেশন, the feeling of being upset or annoyed especially because of an inability to change or achieve something। হতাশা, কোনো পরিবর্তন বা অর্জন করতে না পারার কারণে বিরক্তি বা হতাশার অনুভূতি। তো প্রিয় শিক্ষার্থীরা বি এর আনসারটা আমরা দেখে নিলাম। এরপরে দেখো আমাদের যে সি নাম্বার রয়েছে, সি নাম্বারটা আমরা একটু দেখে নেই। তো এইখানে যে লস্ট জেনারেশন, জেনজি, পলিটিক্যাল, ডিজিটাল, কানেক্টেড, এগুলো দিয়ে কিন্তু পূরণ করতে হবে। তো এখানে বোল্ড করা, এই যে আন্ডারলাইন করা শব্দগুলো দেখতে পাচ্ছ, এগুলোই কিন্তু আমরা পূরণ করেছি। দ্য টার্ম লস্ট জেনারেশন refers to the generational affected by the aftermath of World War First and the Great Depression। অর্থাৎ লস্ট জেনারেশন শব্দটি সেই প্রজন্মকে বোঝায় যারা প্রথম বিশ্বযুদ্ধ ও মহামন্দার প্রভাব অনুভব করেছিল। এরপর দেখো 2 নম্বরে জেনজি ইজ দ্য ফার্স্ট জেনারেশন টু গ্রো আপ এন্টারলি ইন দ্য ডিজিটাল এজ। অর্থাৎ জেনজি হলো এমন একটি প্রজন্ম, প্রথম প্রজন্ম যারা পুরোপুরি ডিজিটাল যুগে বেড়ে উঠেছিল। এরপরে 3 নম্বরটা দেখো, the 2018 road safety protest marked a shift in political awareness for Generation Z। 2018 সালের সড়ক নিরাপত্তা আন্দোলন জেনারেশন জেড এর রাজনৈতিক সচেতনতায় পরিবর্তন এনেছিল। এরপর দেখো 4 নম্বর, the July uprising of 2024 called for new methods to address the challenges of today's digital world। 2024 সালের জুলাই বিদ্রোহ বর্তমান ডিজিটাল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন পদ্ধতির আহ্বান জানায়। এরপর দেখো 5 নম্বর, Gen Z experience a paradox of being both hyper-connected yet often disconnected। জেনারেশন জেড একই সাথে অত্যন্ত সংযুক্ত কিন্তু প্রায়শই বিচ্ছিন্ন থাকার বৈপরীত্যের সম্মুখীন হয়। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সি এর আনসারটাও দেখে নিলে। তো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভবিষ্যতে নতুন আরো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।